বাংলাদেশের জনগণ যেই কথাটি মামুন ভাই বলেছেন, যে ১৬০০ ছাত্র জনতা নিহত হয়েছে, ২৪,০০০ আহত হয়েছে, তাদের রক্তের ওপর দিয়ে কোনো দলকে এবং কোনো গণতন্ত্রের নামে কোনো শক্তিকে শুধু ক্ষমতায় বসানোর জন্য এই আন্দোলনটি হয় নাই। এই আন্দোলনটি যারা করেছে তাদের সকলের উদ্দেশ্য ছিল সঠিক গণতন্ত্র, সঠিক মানবাধিকার এবং সঠিক আইনের শাসনের বাস্তবায়ন এই নতুন বাংলাদেশে হবে। সেটাই বিপ্লবের স্পিরিট। জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা। প্রিয় দর্শক, আপনারা কি তাই মনে করেন কিনা? আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ। দর্শক যারা দেখছেন, আপনারা হ্যাঁ না কিছু একটা লিখলে অন্যরা দেখতে পাবে, আপনারা একে অপরের মতামত সম্পর্কেও জানলেন। এটি আমরা চাই, ফেসবুক পিপলে আমরা চাই যে এখন যে কয়েকটি পক্ষ রয়েছে নির্বাচন প্রশ্নে, সামনের দিনগুলোর প্রশ্নে, যেন সবাই সবার মতামত প্রকাশ করতে পারে। এর মধ্যেই আপনারা আপনাদের মতামত গুলো, আপনাদের পথ আপনারা নির্ধারণ করতে পারবেন। ব্যারিস্টার আবু বকর মোল্লা, প্লিজ। ধন্যবাদ। আমি যদি মোটা দাগে একটি কথা বলি, ইন ওয়ান সেন্টেন্স, যে সংস্কার ছাড়া নির্বাচন হলে এটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হবে না। সংস্কার করতে হবে এবং সংস্কার করার জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে। খুব তাড়াতাড়িও নয় এবং খুব দিলেও নয়, এটার একটা মাঝামাঝি অবস্থানে আসতে হবে। এর জন্য যেটা প্রয়োজন, আমার আমার দুইজন আইনজীবী কলিগ আমার সাথে একমত হয়েছে যে এর জন্য যেটা প্রয়োজন, আন্দোলনের যে বড় স্টেক হোল্ডার বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, যারা আন্দোলনের বড় ভূমিকা পালন করেছে, তাদেরকে সাথে নিয়ে বসে সরকার একটি রোডম্যাপ প্রণয়ন করতে হবে এবং জাতির সামনে ঘোষণা করতে হবে। অর্থাৎ বিএনপি যে এখন আস্থাহীনতার আহ বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, যে তারা আস্থা রাখতে পারছেন না তারেক রহমানের বক্তব্যে, এটির কিন্তু যৌক্তিক কারণ রয়েছে। কিন্তু অপরদিকে যে মামুন ভাই এবং ফারুক ভাই যে কথাটি বলেছেন, আমিও সেটি সমর্থন করি, যে সংস্কার ছাড়া নির্বাচন দ্রুত হতে হবে। এই দাবিটি অযৌক্তিক। বাংলাদেশের জনগণ যেই কথাটি মামুন ভাই বলেছেন, যে ১৬০০ ছাত্র জনতা নিহত হয়েছে, ২৪,০০০ আহত হয়েছে, তাদের রক্তের ওপর দিয়ে কোনো দলকে এবং কোনো গণতন্ত্রের নামে কোনো শক্তিকে শুধু ক্ষমতায় বসানোর জন্য এই আন্দোলনটি হয় নাই। এই আন্দোলনটি যারা করেছে তাদের সকলের উদ্দেশ্য ছিল সঠিক গণতন্ত্র, সঠিক মানবাধিকার এবং সঠিক আইনের শাসনের বাস্তবায়ন এই নতুন বাংলাদেশে হবে। সেটাই বিপ্লবের স্পিরিট। এখন বিএনপি বড় দল হিসাবে বিএনপিকে আমি মনে করি এখানে এই পয়েন্টটাতে আসতে আসতে হবে যে বিপ্লবের স্পিরিটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো যাবে না। আবার অপরদিকে আমাদেরকে এটি মনে রাখতে হবে, 1-11 সরকার দীর্ঘ সহ্যতা করেছে। তারা সংস্কারের নামে, যেটা মামুন ভাই বললেন, যে সংস্কারকে গালিতে রূপান্তরিত করেছে এবং জনগণ সেখানে প্রশ্ন সৃষ্টি করেছে এবং একটি ফেসিস্ট সরকারকে তারা, শক্তিকে তারা ক্ষমতায় বসিয়েছে। 1-11 সরকার যেই নির্বাচনটি করিয়েছে, সেই নির্বাচনের সময় আমি দেশে ছিলাম। সেই ভারতের নির্বাচন, প্ল্যান মতো, বকর ভাই, জি জি ভারতের প্ল্যান মতো। জি, ভারতের প্ল্যান মতো তারা একটা নির্বাচন করেছে। এবং এই কথাটা কিন্তু মামুন ভাই নিজের মন থেকে বলেন নাই, আমরা বাস্তবে কি দেখেছি। এবং ভারতের যে প্রেসিডেন্ট ছিল প্রণব মুখার্জি, উনি ওনার বইতে উল্লেখ করেছেন যে এই নির্বাচনকে কিভাবে ভারত নিয়ন্ত্রণ করেছে। ডেজ অফ আমাদেরকে, কোলাবোরেট, ডেজ অফ কি কোয়ালিশন গভর্নমেন্ট, ওই বইতে, হ্যাঁ। জি জি জি। সো সুতরাং আমরা যেন 1-11 এর মতো আরেকটি সরকার না পাই। আমরা তাদেরকে, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সন্দেহ করি না, বাট মেজর হাফিজ, তারেক রহমান সন্দেহ করছেন বলে আমি মনে করছি। কেন মনে করছেন? কেন আজকে উপদেষ্টারা 26 কথাটি বললেন, 26 পর্যন্ত সংস্কার লাগবে? কেন উপদেষ্টারা ছাত্র সংসদ নির্বাচনের কথা বললেন? কেন উপদেষ্টারা স্থানীয় সংসদের নির্বাচনের কথা বললেন? এবং সেটি যদি করতে দেওয়া হয়, এখানে বিএনপিকে ইগনোর করে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ মেনটেন করা যাবে না। বিএনপি বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের সমর্থন রয়েছে। সুতরাং বিএনপিকে ম্যানেজ করে একটি যৌক্তিক সময় এই সরকারকে ঘোষণা করতে হবে। বিএনপিকে ম্যানেজ না করে আজকে যদি একতরফা ভাবে সরকার দীর্ঘমেয়াদী টাইম নেয় এবং ওনারা সংস্কার না করে মনোযোগ দেয় স্থানীয় সরকার এবং ছাত্র সংসদ নির্বাচনের প্রতি, ওনারা যদি মনোযোগ দেয় আরেকটি নতুন রাজনৈতিক দল সৃষ্টি করার দিকে, তাহলে সেটি হবে দুঃখজনক। বিএনপি একটি বড় দল হিসাবে ওনার ক্ষমতায় আসার প্রত্যাশা করছে, ওনারা সেটি মেনে নেবেন না। ওনারা কিন্তু ময়দানে চলে আসবেন, ওনারা কিন্তু রাজপথে নেমে আসবেন যে আপনারা দীর্ঘসূত্রিতা করছেন কেন। এটি আমি মনে করি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার বিএনপির
বিএনপির অবস্থানটির কারণ রয়েছে, যথেষ্ট কারণ রয়েছে। যে সরকার স্পষ্টভাবে কথা বলছে না, সরকার স্পষ্টভাবে রোডম্যাপ দিচ্ছে না। এবং মির্জা ফখরুল কিন্তু বলেছেনই, যখন উনি বসেছিলেন প্রধান উপদেষ্টার সাথে, এরপরে বলছেন যে এখনো কিন্তু সরকার একটি সুস্পষ্ট রোড ম্যাপ দেয়নি। হ্যাঁ, আমাদের তরফ থেকেও একটি রোড ম্যাপ হতে পারে, এটা বিএনপির পক্ষ থেকে হতে পারে, জামাতের পক্ষ থেকে হতে পারে, গণতন্ত্রের মঞ্চের পক্ষ থেকে হতে পারে। বাট আমি মনে করি আমরা সকলে যারা গণতন্ত্র চেয়েছি, আমরা যারা গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছি এই 16টি বছর, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে গণতন্ত্রের প্রশ্নে। আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আইনের শাসনের প্রশ্নে। আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে মানবাধিকারের প্রশ্নে। আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে একটি লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা যেন আমাদের ঐক্যে যেন কোনো বিভাজন না হয়। অপরদিকে আমরা যেন তাড়াহুড়া না করি, এবং আমরা যেন মানে আনডিউ কোনো টাইম কাউকে না দেই। কারণ সিঁদুরে মেঘ দেখলেই ভয় লাগে। কিন্তু দেখেন, বাংলাদেশে কিন্তু একটি 111 সরকার এসেছিল, তারা কিন্তু মানে দীর্ঘমেয়াদী টাইম নিয়েছিল, এবং তাদের সময় জাতি প্রত্যক্ষ করেছে তাদের সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি হয়েছিল, এবং তারা জাতিকে কি উপহার দিয়ে গিয়েছে। দেখুন, বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ যারা এই আন্দোলনে পার্টিসিপেট করেছে, ইভেন আজকে যারা যেই ছাত্ররা ক্ষমতা এসেছে, তারা কিন্তু সকল ছাত্রকে রিপ্রেজেন্ট করে না। ছাত্রদের মধ্যে ছাত্র শিবির রয়েছে, ছাত্রদের মধ্যে ছাত্র দল রয়েছে, তাদেরকে ইগনোর করা যাবে না, তাদের সেন্টিমেন্টকে ইগনোর করা যাবে না। ছাত্র মানেই একটি আলাদা কোনো গোষ্ঠী নয়। ছাত্র মানে ছাত্র জনতার কাতারে আমরা সকলে, ওমর ফারুক ভাই, আপনি, আমি এবং প্রফেসর সাহেব, মেজবা সাহেব, অর্থাৎ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া সকলের অ্যাসপিরেশন হচ্ছে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন দ্রুত সময়ে জাতিকে ওনারা উপহার দেবেন। বাট আমি সংস্কারকে অবশ্যই, আমার দল এবং আমি এবং আমরা সকলে সংস্কারকে সমর্থন করছি, বাট এটি যেন 111 সংস্কার না হয়। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।